এবং আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই। 2029 সাল পর্যন্তই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখতে হবে, ক্ষমতায় থাকবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস 2029 সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় থাকলে আগামীর বাংলাদেশ সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরও 5 বছর বাংলাদেশের ক্ষমতায় দেখার দাবি উঠেছে। সোমবার জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ শেষে প্রধান উপদেষ্টার সাথে কুশল বিনিময়ের সময় উৎসুক জনতা এমন দাবি তোলেন। টার্গেট 2029 সাল, 29 সাল পর্যন্ত থাকবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই কথা বলছেন। দর্শক শ্রোতা, আসলে বিষয়টা কতটুকু সত্য? সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করলেই অনেক কিছু জানা যায়, শোনা যায়, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সরকার তারা কি বলছে, তারা কি করতে চাচ্ছে? অনেকেই আমরা গুজবে কান দেই, কান দিয়ে সেগুলো অনেক কিছু করে ফেলি। আসলে কি তা হয়? আসলে কি 29 সাল পর্যন্ত থাকবেন? এটা জনগণের মনে প্রশ্ন আসার কারণ আছে একটাই কারণ, সার্জিস আলমের মতো ব্যক্তি তিনি কিন্তু এই কথাটা বলেছেন, দাবি করেছেন। আজকে কি বলছেন তিনি? গতকালকে প্রধান উপদেষ্টা এই সম্পর্কে কি বলছেন এবং ফয়জুল হক তিনি কি বলছেন? চলেন কথা বেশি বাড়াবো না, আপনাদের সেই ভিডিও ক্লিপটি দেখাবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। আসলে ডক্টর ইউনূস আরও 5 বছর ক্ষমতায় থাকছে কিনা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরও 5 বছর বাংলাদেশের ক্ষমতায় দেখার দাবি উঠেছে। সোমবার জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ শেষে প্রধান উপদেষ্টার সাথে কুশল বিনিময়ের সময় উৎসুক জনতা এমন দাবি তোলেন। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। জাতীয় ঈদগাহ ময়দানে সাধারণ জনগণের সাথে একই কাতারে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নামাজ শেষে জনতার সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করতে দেখা যায় প্রধান উপদেষ্টাকে। এমন দৃষ্টান্ত দেশের রাজনৈতিক ইতিহাসে একেবারে বিরল এক ঘটনা। এ ঘটনার পর প্রশংসায় ভাসছেন প্রধান উপদেষ্টা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে নিরাপত্তা বাহিনী, কিন্তু সেই প্রোটোকল ভেঙে ডক্টর ইউনূসের দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন সাধারণ জনগণ। প্রধান উপদেষ্টাও বিষয়টি সহজভাবেই নিয়েছেন, তিনিও হাত বাড়িয়ে দিচ্ছেন জনতার দিকে। এ যেন রাষ্ট্রপ্রধানের সাথে জনতার এক গভীর সংযোগ। ডক্টর ইউনূসের সাথে হাত মেলানোর সময় উপস্থিত জনতারা দাবি তোলেন তাকে আরও 5 বছরের জন্য ক্ষমতায় থাকার। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এর আগে গত 29 মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। সেই পোস্টে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষার কথা উল্লেখ করেন। সার্জিস লেখেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। যদিও সার্জিসের সেই পোস্টের পর দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। মূলত 5 আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করার পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার শেষ করবে অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন বনাম সংস্কার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। নতুন দল এনসিপি ও জামায়াতে ইসলামী সংস্কার প্রসঙ্গে একমত হলেও বিএনপি দ্রুত নির্বাচনের দাবি তুলেছে। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার একাধিকবার সম্ভাব্য নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছেন। তাদের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য সমগ্র বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে। দেশে বিদেশে বিভিন্ন বুদ্ধিজীবীরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 2029 সাল পর্যন্ত রাখার পক্ষে মতামত দেওয়ার পিছনে কেউ কেউ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ মনে করেন। তার মধ্যে অন্যতম হচ্ছে, ইউনূস সাহেব থাকলে আওয়ামী লীগের আমলে সকল দুর্নীতি হওয়া, যে সকল টাকা পয়সা লোপাট হয়েছে, বাংলাদেশটা যেভাবে ধ্বংস হয়ে গিয়েছে, সেই ভঙ্গুর দশা থেকে বাংলাদেশকে তিনি খাদের কিনার থেকে উত্তোলন করতে পারবেন। দেশে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে পারফরমেন্স দেখিয়েছে, বিশেষ করে লাস্ট 2-3 মাসে, সে কারণে আমাদের দেশের অর্থনীতি, ব্যবসায়িক মহলের ব্যবসা বাণিজ্য সব কিছু এখন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং এটা স্বীকার করতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকার কারণেই গত প্রায় 8 মাসে 170টার অধিক আন্দোলন হওয়ার পরেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক চুল পরিমাণ ক্ষমতা থেকে কেউ নামাতে পারে নাই। গুজব হয়েছে শতে শতে, রাত ভর তার বিরুদ্ধে গুজব রটিয়ে সকাল সন্ধ্যা তাকে বাংলাদেশ থেকে বিদায় দেওয়ার চক্রান্ত হয়েছে। কোনো কিছুতেই ইউনূস সাহেবকে
টলারেন্স করতে পারেনি, তাকে বিদায় দিতে পারেনি, তার উপরে কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করে সফল হতে পারেনি। যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অনেকেরই এখন আশার সঞ্চালন শুরু হয়েছে যে ইউনূস সাহেবই তাহলে পারবে বাংলাদেশকে যে কোনো মূল্যে সঠিক পথে পরিচালিত করতে এবং দেশকে ভালো জায়গায় নিয়ে দিতে। আপনারা জানেন সাম্প্রতিক সময় ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সফর করেছেন চায়নাতে। চায়না সফরের কয়েকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে ব্যবসা বাণিজ্যের অবারিত সুযোগ এখন চায়নার সাথে বাংলাদেশে শুরু হবে। চায়নার প্রতিষ্ঠিত সকল ব্যবসায়ীরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকেই বাংলাদেশকে বিনির্মাণের জন্য তারা পথ চাচ্ছে, জ্ঞান চাচ্ছে এবং তারা তার কাছ থেকে সহযোগিতা চাচ্ছে। অন্যদিকে আমরা ভারত নির্ভর একটি চিকিৎসা সেবা এই দেশে প্রচলিত ছিল, সেই ভারতের ভিসা বন্ধ হওয়ার পরে এখন বাংলাদেশের জনগণকে চায়না ভালোভাবে সেবা দেওয়ার জন্য চায়নার যে জনগণ সেই জনগণের সেম মূল্যে বাংলাদেশের পেশেন্টদেরকে চিকিৎসা দিতে তারা আগ্রহী পোষণ করেছেন এবং তারা আগ্রহ ব্যক্ত করেছেন। পাশাপাশি তারা বাংলাদেশে বিশ্বমানের হসপিটাল বিনির্মাণের জন্য চেষ্টা করবেন, যেই হসপিটাল বিনির্মাণ হলে আমাদের দেশের নাগরিকদেরকে আর বাহিরে কোথাও চিকিৎসার জন্য সেরকম যেতে হবে না। এক বাক্যে ডক্টর মোহাম্মদ ইউনূস লাস্ট 3-4 মান্থে এমন কিছু চমক দেখাচ্ছেন যেটা আসলেই বাংলাদেশের প্রশংসার যোগ্য। বিশেষ করে অর্থনৈতিক কাঠামো এখন দাঁড়িয়ে যাচ্ছে, রেমিট্যান্স যোদ্ধাদের টাকা বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশের বিভিন্ন ধরনের টাকা পয়সা যারা লোপাট করেছে হাসিনার আমলে সেই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনা হচ্ছে। ঈদ মার্কেটকে কেন্দ্র করে আমরা যারা বিদেশে নির্ভর ছিলাম, ভারতের কাছে গিয়ে পণ্য ক্রয় করতাম, আজকের আমার দেশের পণ্য আমরা ক্রয় করছি কিংবা বিদেশি পণ্য এই দেশে বসে ক্রয় করছি। আমার দেশেই আমরা গত কয়েকদিনে মাত্র ৩,০০০ কোটি টাকার বিজনেস করেছি, যেটা ভারত পেত আমরা তাদেরকে দেইনি, আমার বাংলাদেশের মানুষ এখন সেটা পেয়েছে। এভাবে করে অর্থনৈতিক জায়গাটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সাজিয়ে ফেলেছেন, কোনো সন্দেহ নাই তার বিকল্প আমাদের এই মুহূর্তে হাতে নেই। কিন্তু দুটো জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, এই পজিটিভ দিকগুলোর পাশাপাশি নেগেটিভ কয়েকটি সাইন্স আপনার সামনে ইতিমধ্যেই হাজির হয়ে গিয়েছে। কি সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যেহেতু আওয়ামী লীগ এবং পার্শ্ববর্তী দেশ ভারত ষড়যন্ত্র করেও সরাতে ব্যর্থ হয়েছে, এখন তারা প্ল্যান বি, প্ল্যান সি এগুলো নিয়ে মাঠে নামতে চায়। প্ল্যান বির অংশ হিসাবে কাউকে এমনভাবে কিছু শিখিয়ে দিয়ে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যদি আগামী 5 বছর ক্ষমতায় রাখা যায় তাহলে বাংলাদেশের সুন্দরতম দেশটা পরিচালিত হবে। আপনি একদিকে ডেমোক্রেসির লাইনে গেলেন না, নির্বাচন পদ্ধতিতে হয়তো হাঁটলেন না, তারপরে তাকে 5 বছর রাখলেন, এই রাখার মধ্য দিয়ে এই দেশে ওদের ষড়যন্ত্র নব্য ষড়যন্ত্রবাদীরা আবার নতুন করে ষড়যন্ত্র চলমান রাখবে এবং সেটার অংশ হিসাবে ইউনূস সাহেবের 5 বছরের কিছু সময়ে ভালো চালাবেন, একটা সময়ে তিনি খারাপ চালাবেন, এটাই বাস্তবতা। সেই খারাপটাকে ভিত্তি করে তারা আবার ওই আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে। একদিকে বলবে বিএনপি ব্যর্থ, অন্যদিকে বলবে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ, অন্যদিকে জামাতকে বলবে তারা জঙ্গি ইসলামিস্ট। অতএব এই জায়গায় সবচেয়ে প্রিয় দল হচ্ছে আওয়ামী লীগ, তাকেই সেট আপ করতে হবে এবং তাদেরকে সেট আপ করার জন্য যতটুকু সময় দরকার সেটা ভারত চিন্তা করে দেখেছে 2029 সাল পর্যন্ত না হলে সেই সেট আপে তারা যেতে পারে না। কারণ এখনো ভারত সন্দিহান যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দিলে আদৌ বিএনপি আসবে না জামাত আসবে না কোন দল আসবে সেটা তারা নিশ্চিত করতে পারছে না। যখন তারা সেটা নিশ্চিত হতে পারছে না তখন তিনি কার উপর ভরসা করে প্ল্যান বি বাস্তবায়ন করবে? যদি বিএনপির উপরেই ধরে নেন যে বাস্তবায়ন করতে চায় তাহলে বিএনপি আসবে কিনা সেটা তারা নিশ্চিত না। যদি জামাতকে অন্যভাবে কোনোভাবে জঙ্গি সাজাতে চায় সেটাও ইমিডিয়েটলি তারা সাজাতে পারছে না, কারণ জামাতের উপরে ইউরোপীয় ইউনিয়ন সহ আমেরিকা সহ অন্যান্য সকল মিডল ইস্ট সহ সবাই প্লিজড। তারা এখন এই জামাতকে জঙ্গি সংগঠন মনে করে না। গত 16 বছর তাদের উপরে যে তকমা লাগানো হয়েছে সেই তকমা কোনোভাবেই তারা বিশ্বাস করে না। অতএব সেখানেও আওয়ামী লীগের এই যে ষড়যন্ত্র, গোপন আতাত এবং ভারতের সম্মিলিত প্রচেষ্টায় ষড়যন্ত্র, সেটা কিন্তু তারা বুঝে ফেলেছে যে এখন এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। একটাই লাভ, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 29 সাল পর্যন্ত রাখা যায় কিনা। এখন এখানে আরেকটি ষড়যন্ত্র আছে, সেটা হচ্ছে 29 সাল পর্যন্ত যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থাকতে পারেন তাহলে বাংলাদেশে বেশ কিছু রাজনৈতিক দলের উত্থান হবে এবং বাংলাদেশে আবার বেশ কিছু জায়গায় পুরাতন রাজনৈতিক দলগুলোকে বিলীন করারও চেষ্টা চালানো হবে। তো সব সমীকরণ মিলে এমন একটা পরিস্থিতি তৈরি করা হবে যে পরিস্থিতির কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই টাইমটা পার্শ্ববর্তী দেশের জন্য ব্যবহার করা সহজ সাধ্য হয়ে যায়। তার মানে কি আমরা এত বড় একজন বিশিষ্ট ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাইলেও তাকে আমরা গ্রহণ করব না? আমি মনে করি অবশ্যই
তাকে গ্রহণ করব, কিন্তু আপনাকে ষড়যন্ত্রের ফাঁদ বুঝে তারপরে গ্রহণ করতে হবে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস অদাবদ্ধ হয়েছেন, ডিসেম্বর কিংবা জুনের মধ্যে দিবেন নির্বাচন। আমি মনে করি বেসিক সংস্কার দিয়ে সুষ্ঠু সুন্দর ধারার একটি নির্বাচন পদ্ধতি অবশ্যই তিনি এমনভাবে করে যাবে, এবং এই টাইমের মধ্যে প্রয়োজনে জুনের জায়গায় যদি আরো কিছুদিন প্রয়োজন হয় সেটাও তিনি করে একটা সম্মানজনক অবস্থান থেকে তিনি বিদায় নেবেন। কারণ জনগণ যেই বাঙালি মানুষকে সম্মান করে আজকের, কালকের এই একই বাঙালি আপনাকে অসম্মান, অপদস্থ, এমনকি দেশ থেকেও বিতাড়িত করতে 2 সেকেন্ড সময় তার লাগবে না। শুধু যদি আপনি দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি ঘটিয়ে দেন, শুধু যদি আপনি কোনো একটা সংস্কার করতে গিয়ে কোনো ব্যক্তির রেশারেশিতে পড়ে যান, স্বার্থের বেড়াজলে পড়ে যান, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট না কি, সেটাই বাংলাদেশের জনগণ দেখার সময় পাবে না। এটা বাস্তবতা। আজ আপনি দিচ্ছেন, আপনি আমাদেরকে সম্মানিত করছেন, আপনি সম্মানিত হচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই জায়গায় তার অবস্থানকে ধরে রাখতে হলেও তার এই সংস্কারের পাশাপাশি একটা সম্মানজনক টাইমই তাকে রাষ্ট্র ক্ষমতায় থাকতে হবে। সম্মানজনক টাইমটা শেষ হয়ে গেলে তাকে রাষ্ট্র ক্ষমতা থেকে বের হয়ে চলে আসতে হবে। এটা আমার ব্যক্তিগত পরামর্শ। দ্বিতীয় যে পরামর্শটা হচ্ছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা তাহলে ব্যবহার করতে পারি কিনা সেটা ফাইন্ড আউট করতে হবে। ফর এক্সাম্পল, আমরা ধরে নিয়েছি আগামী রাজনীতিতে বিএনপি ক্ষমতায় আসতে পারে কিংবা জামাত ক্ষমতায় আসতে পারে। এই 2 দলের যে কেউ যে কোনো সময় ক্ষমতায় আসতে পারে, কিন্তু এই 2 দলের যে কোনো দলই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাখা যায় কিনা, লম্বা সময় আমাদের এই রাজনীতিতে ব্যবহার করা যায় কিনা, দেশের স্বার্থে তার মেধার মূল্যায়ন করা যায় কিনা, সেটা আমাদের সিদ্ধান্ত নিলে নেওয়া যেতে পারে। সেটা রাজনৈতিক সিদ্ধান্ত, এবং রাজনৈতিক দলগুলো সেটা তার ম্যানিফেস্টোে উল্লেখ করে দিতে পারেন যে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা বিদায় দিতে চাই না, তাকে রাষ্ট্র কাঠামোর মধ্যে রেখে আমরা রাষ্ট্র উন্নয়নে কাজ করতে চাই। তাহলে কি হবে? তাহলে যে কাজটা হবে, 1 নম্বর, যেই ষড়যন্ত্র ইউনূসকে তিনি শান্তিতে কিন্তু নোবেল পেয়েছেন, সারা বিশ্বে তার নাম আছে, প্রায় 200-র অধিক দেশের সাথে তার একটা ভালো সম্পর্ক আছে। ডক্টর ইউনূস কিন্তু যে সে ব্যক্তি না, তবে অনেকের কাছ থেকে শোনা যায় যে তিনি ক্ষমতালোভী, তিনি ক্ষমতাকে কাছে পেলে সেই ক্ষমতার ছেড়ে দিতে চায় না। তো আসলে তিনি কি আসলে এমনটা করবেন? আরও 5 বছর ক্ষমতা থাকবেন? জনগণ কি আসলে তাকে এখন চাচ্ছে? অনেকেই চাচ্ছে, অনেকেই চাচ্ছে না। যদি এটা ভোটাভুটি হতো যে শুধু ইউনূসকে চায় নাকি আওয়ামী লীগকে চায় নাকি বিএনপিকে চায়, কে জিততে পারে? দর্শক শ্রোতা, আপনাদের কাছে প্রশ্ন থাকলো, যদিও আমরা এই বিষয় নিয়ে অনেকবার ভোটাভুটি করেছি, তবে সেইখানে আমরা দেখেছি যে বারে বারে দরকার শেখ হাসিনার সরকার, এমনটাই অনেকে কিন্তু কমেন্টে লিখছে। তো এই যে আরও 5 বছর ক্ষমতায় থাকার কথা উঠছে, এইটা কি আস্তে আস্তে আন্দোলনটা বৃদ্ধি পাবে? কি মনে হয় আপনাদের কাছে? তো আর জানাবেন অবশ্যই।